ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্ট। ওয়েলকাম। ওয়েলকাম। ওকে, তো তোমরা সব সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা একটু বলবে? সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো। গুড ইভিনিং। যারা লাইভ আছে একটু কমেন্ট করো যে সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাউন্ড পেছনের স্ক্রিন। গুড ইভিনিং। সব ঠিকঠাক আছে? সাউন্ড আর ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বলো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আজকে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লেট হয়ে গেল, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি জয়েন হতে পারছিলাম না। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছো, তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিন্তু একটু সমস্যার জন্য ওটা কানেক্ট নিচ্ছিল না, জয়েন হতে পারছিলাম না। ওকে, তো সব কিছু হয়তো ক্লিয়ার আছে। তো বুঝতেই পারছো আজকে কিসের ক্লাস হবে, কোন টপিকের ওপর। আমাদের বিগত ক্লাসগুলোতে আমাদের হরমোন, প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, তার উপরে সব ক্লাসগুলো হয়েছে। তো আজকে আমাদের নতুন টপিক শুরু হবে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তো চলো আজকে তাহলে কথা না বাড়িয়ে সেগুলো আমরা স্টার্ট করছি। ওকে, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম শুরু করছি। ওকে, সব কিছু এখন ক্লিয়ার আছে, আমি শুরু করছি। তো দেখো, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এটা তোমরা সবাই ক্লাস 10-এ হয়তো আশা করি পড়ে এসছো। তো এটা সম্বন্ধে আজকে আমরা ডিটেলস পড়ব, যাতে আমরা পরবর্তীতে আমাদের যে কোনো এমসিকিউ কোশ্চেন সলভ করতে অনেক সুবিধা হয়। তো দেখো, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, সেটাতে দেখো প্রথম পয়েন্টেই আছে যে এটা প্রাণীদেহে ভৌত সমন্বয় সাধক। আমরা যখন হরমোন পড়েছিলাম, হরমোনকে কি পড়েছিলাম? রাসায়নিক সমন্বয় সাধক। রাসায়নিক সমন্বয় সাধক, এটা কেমিক্যাল, রাসায়নিকভাবে সমন্বয় সাধন করে। কিন্তু স্নায়ুতন্ত্র কি করে? ভৌত সমন্বয় সাধক। ওকে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানব দেহে বা প্রাণী দেহে ভৌত সমন্বয় সাধক হিসাবে কাজ করে কে, স্নায়ুতন্ত্র না হরমোন না উৎসেচক, এরকম পয়েন্ট থাকবে। তাহলে দেখতে পাচ্ছ ভৌত সমন্বয় সাধক কিন্তু স্নায়ুতন্ত্র। নোট ডাউন করে নাও সবাই, ফার্স্টেই বলেছি খাতা পেন নিয়ে বসো তোমরা। ওকে, খাতা পেন নিয়ে বসো, ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। ওকে, হ্যাঁ, তাহলে প্রাণীদেহের ভৌত সমন্বয় সাধক তাহলে কে হচ্ছে? স্নায়ুতন্ত্র কিন্তু ভৌত সমন্বয় সাধক হিসেবে কাজ করে। তো দেখো, তারপরে স্নায়ুতন্ত্র কেন ভৌত সমন্বয় সাধক? কারণ বিভিন্ন যে অঙ্গতন্ত্র আছে আমাদের, সেই বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করছে, তাই এটা ভৌত সমন্বয় সাধক। স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে। ঠিক আছে, স্নায়ুতন্ত্র কি করে? বাহ্যিক মানে বাইরে থেকে যে উদ্দীপনাগুলো আসে সেগুলো, এবং আমাদের ভেতরে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্দীপনা, সেগুলো কিন্তু গ্রহণ করে স্নায়ুতন্ত্র, এবং উদ্দীপনায় সাড়া দেয়। শুধু যে উদ্দীপনায় গ্রহণ করে তা না, উদ্দীপনায় কিন্তু সাড়া দেয়। যেরকম একটা উদাহরণ যদি বলি, ধরো তোমার পিঠে একটা মশা বসেছে, বা পেছনে কোথাও একটা, হ্যাঁ, মশা বসেছে, বা পায়ের নিচে কোথাও একটা মশা বসেছে। তুমি দেখতে পাচ্ছ না, তুমি বসে আছো, তোমার পায়ের তলায় একদম একটা মশা বসেছে। সে মশাটা তোমাকে কামড়াচ্ছে, তুমি কিন্তু বুঝতে পারছো ওখানে মশা বসেছে, তোমার হাত অটোমেটিক সেখানে চলে যাচ্ছে, গিয়ে মশাটাকে কিন্তু মেরে দিচ্ছে। তাহলে এই যে উদ্দীপনাটা কে গ্রহণ করলো? ওখানে যে মশা বসছে পায়ের নিচে, সেটা তো তুমি দেখতে পাচ্ছ না উপর থেকে, কিন্তু সেই উদ্দীপনাটা কে গ্রহণ করলো? নিশ্চয়ই কেউ আছে যারা এই উদ্দীপনাটা গ্রহণ করলো, এবং তারপর যে সাড়া দিল হাত, হাতের কাছে নিশ্চয়ই মেসেজ কেউ পাঠিয়েছে। তোমাদের যে এখন ক্লাস হবে, তোমরা নিশ্চয়ই গ্রুপ থেকে জানতে পেরেছো যে এই টাইমে ক্লাস হবে, তাই তোমরা জয়েন করেছো, তাই তো?
তাহলে ওখানে যে মশা বসছে সেই সিগন্যালটাও নিশ্চয়ই পেয়েছে কোনো না কোনো মাধ্যমে। তাহলে কিভাবে সেই সিগন্যালটা কে নিয়ে গেল? যে স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু এই সিগন্যালটা গেল, এবং সেই স্নায়ুতন্ত্র থেকেই কিন্তু কি করা হলো, হাতকে নির্দেশ দেওয়া হলো যে হাত তুমি গিয়ে ওটাকে, মশা ওখানে আছে তুমি মারো। তাহলে এই যে বাহ্যিক যে উদ্দীপনা গ্রহণ করা হলো এবং সেই উদ্দীপনায় সাড়া দেওয়া হলো, মানে মশাটাকে ধরো মারা হলো বা পিঁপড়ে কামড়াচ্ছে সেটাকে মারা হলো, তাহলে এইটা কিন্তু এই যে উদ্দীপনায় সাড়া দেওয়া বা বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, এটাতে সাহায্য কিন্তু করছে কিন্তু আমাদের টোটাল স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। ওকে, তো এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এটা কিন্তু টোটালটা করছে। তাহলে এই স্নায়ুতন্ত্রের উপাদান আছে নিশ্চয়ই কিছু নিয়ে তৈরি। স্নায়ুতন্ত্র বলে তো একটা জিনিস না। যদি বলা হয় যে একটা তোমার বাড়ি, তোমার বাড়ি মানে তো শুধু তোমার বাড়ি নয়, তোমার বাড়ির তো নিশ্চয়ই, তোমার বাড়িতে কি আছে, দুটো শোয়ার রুম আছে, একটা কিচেন আছে, একটা বাথরুম আছে, একটা হয়তো বারান্দা আছে, একটা ব্যালকনি আছে, এরকম অনেক কিছু নিয়ে কিন্তু তোমার বাড়িটা তৈরি। আর আমরা এক কথায় বলে দিচ্ছি স্নায়ুতন্ত্র। তাহলে সেই স্নায়ুতন্ত্রটা কি কি নিয়ে তৈরি? তো স্নায়ুতন্ত্রকে যদি গঠনমূলক উপাদান একটা দেখতে পারি, আর একটা দেখতে পারি কার্যমূলক উপাদান। ঠিক আছে, গঠনমূলক কি কি উপাদান দ্বারা গঠিত সেটা দেখবো, আর কার্যমূলক উপাদান কি কি দ্বারা গঠিত সেটা দেখবো। গঠনমূলক কি কি নিয়ে গঠিত, ঠিক আছে, একটা হচ্ছে নিউরন, মেনলি নিউরন আর নিউরোগ্লিয়া, এই দুটো জিনিস নিয়ে কিন্তু গঠিত গঠনমূলক উপাদানের মধ্যে। তাহলে সেইগুলো আগে আমরা দেখিনি, তারপরে কার্যমূলক উপাদানে আমরা পরে যাচ্ছি। গঠনমূলক উপাদানে আমরা দেখছি নিউরন বা স্নায়ুকোষ। নিউরনের আরেকটা নাম কি? স্নায়ুকোষ। নিউরন আর স্নায়ু কিন্তু এক নয়। ওকে, নিউরন আর স্নায়ু কিন্তু এক নয়। নিউরন আর স্নায়ু কোষ হলো এক। নিউরনকে কি বলা হয়? স্নায়ু কোষ। ওকে, স্নায়ু কি সেগুলো আমরা ডিটেলস আরো পরে দেখবো। তাহলে গঠনমূলক উপাদান মানুষের স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? একটা ধরো নিউরন আর একটা নিউরোগ্লিয়া। ঠিক আছে, তাহলে সেই নিউরনটা কি? নিউরনটা কি? নিউরন হলো কোষদেহ এবং সমস্ত প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নিউরন। তাহলে এখানে একটা এমসিকিউ প্রশ্ন আসছে, তোমরা নোট ডাউন করে রাখো যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? স্নায়ুতন্ত্রের একক, গঠনগত কার্যগত একক হলো নিউরন, বা নিউরনের আরেকটা বাংলা নাম কি বললাম? স্নায়ু কোষ। স্নায়ু নয় কিন্তু, স্নায়ু কোষ। ওকে, স্নায়ু নয় এটা, এটা কিন্তু স্নায়ু কোষ। তাহলে এটা নোট ডাউন করে নাও সবাই যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয়? স্নায়ুকোষ বা নিউরন। এটা নোট ডাউন করে রাখো সবাই এখনই, তোমরা এখনই এটা নোট ডাউন করে নাও, এবং যারা গ্রুপে আছো, আমাদের পেড ব্যাচে যুক্ত আছো, তাদের তো অবশ্যই এটা দিয়ে দেওয়া হবে পিডিএফটা। একটু চেষ্টা করো আমার ক্লাসের সাথে সাথে এগুলো নোট ডাউন করে রাখা। ওকে ওকে, তো তারপরে নিউরন তো দেখলাম, আর একটা কি দেখেছিলাম? নিউরন ছাড়াও আরেকটা কি ছিল? নিউরোগ্লিয়া, তাই না? তাহলে সেই নিউরোগ্লিয়াটা কি জিনিস? এই যে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হলো নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রের আর একটা উপাদান। নিউরন ছাড়াও যেরকম একটা ঘর তৈরি হয় ইট দিয়ে, ইট ছাড়াও তো সিমেন্ট বালি লাগে না, ইটই তো হলেই তো হয়ে যাবে না, সিমেন্ট বালি লাগে। তাহলে সেই রকম নিউরোগ্লিয়া বলতে পারো সিমেন্ট বালির মতো কাজ করে। নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রের আর একটা উপাদান কিন্তু নিউরোগ্লিয়া। এটা কি? এটা এক প্রকারের পরিবর্তিত যোগ কলা। ঠিক আছে, এই নিউরোগ্লিয়া কিন্তু একটা পরিবর্তিত যোগ কলা। আর স্নায়ুতন্ত্রের মোট কোষ সমষ্টি 90% কিন্তু নিউরোগ্লিয়া। স্নায়ুতন্ত্রে যত কোষ আছে তার মধ্যে 90% কিন্তু নিউরোগ্লিয়া। ঠিক আছে, 90% নিউরোগ্লিয়া, বেশিরভাগটাই নিউরোগ্লিয়া। আর বাকি 10% কিন্তু নিউরন। 10% থাকছে নিউরন বা স্নায়ু কোষ। ওকে, আর বাকি যে 90% সেটা কিন্তু হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া 90% আছে, তাহলে এর নিশ্চয় বেশি কাজ। 90% যখন নিউরোগ্লিয়া, 10% নিউরন। নিউরনের কাজ তো আমরা বুঝতে পারছি যে স্নায়ু স্পন্দন গ্রহণ করছে, সেখান থেকে মাথায় নিয়ে যায় স্নায়ু স্পন্দনটাকে। তাহলে এই যে নিউরোগ্লিয়া 90%, তাহলে এর নিশ্চয় আরো বেশি কাজ আছে, কিন্তু না, এ কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না।
এটা নোট ডাউন করে নাও। নিউরোগ্লিয়া কিন্তু কোনো রকমের কোনো স্নায়ু স্পন্দনকে পরিবহন করতে পারে না। তাহলে আমরা কি পড়ছি? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি? নিউরন ছাড়াও আরেকটা এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া কিন্তু একটা পরিবর্তিত যোগকলা, ওকে, চেঞ্জ হয়ে যায় এরকম একটা যোগকলা। যোগকলার অনেক ভাগ আছে, তার মধ্যে পরিবর্তিত যোগকলা কিন্তু এই নিউরোগ্লিয়া। কত পার্সেন্ট আছে এই নিউরোগ্লিয়া? 90%। এটা নোট ডাউন করে রাখো, এটা কিন্তু পরীক্ষার হলে আসতে পারে যে মানব দেহে কত পার্সেন্ট নিউরোগ্লিয়া, 50%, 70%, 90%, 10% এরকম থাকলো। 90% কিন্তু নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি স্নায়ু স্পন্দন পরিবহন করে? যে তোমার কোথাও পিঁপড়ে কামড়াচ্ছে বা কোনো পোকা কামড়াচ্ছে, সেটার যে সেন্সটা, ঠিক আছে, সেই স্পন্দনটা কি তোমার সেই জায়গা থেকে মাথায় নিয়ে যেতে পারবে নিউরোগ্লিয়া? না। নিউরোগ্লিয়া যতই দেহে বেশি থাকুক না কেন, 90% থাকুক না কেন, এ কিন্তু স্নায়ু স্পন্দন বহন করতে পারে না। এ কি হিসাবে কাজ করে? নিউরোগ্লিয়া কিন্তু ধারক কোষ হিসাবে কাজ করে, মানে ধারণ করে থাকে, জাস্ট ধারক কোষ হিসাবে কাজ করে, ধারক কোষ হিসাবে কাজ করে। ও কিন্তু স্নায়ু স্পন্দন বহন করে না, ধারক কোষ হিসাবে কাজ করে। ওকে, মনে রাখো তাহলে, নিউরোগ্লিয়া ধারক কোষ হিসাবে কাজ করে। ওকে, স্নায়ু স্পন্দন পরিবহন করে না। খুব সুন্দর করে এটা তোমরা নোট ডাউন করে নাও। তাই নিউরোগ্লিয়া কত প্রকার চলো আমরা দেখি। নিউরোগ্লিয়া অনেক ধরনের আছে, ঠিক আছে, নিউরোগ্লিয়া কিন্তু অনেক ধরনের আছে। তো কি কি আমরা দেখতে পাচ্ছি? নিউরোগ্লিয়া এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, মানে তারকাকার। ওকে, অ্যাস্ট্রোসাইট। তারপরে কি আছে আমাদের? অ্যাস্ট্রোসাইট। তারপরে আছে দেখো স্বল্প প্রবর্ধকযুক্ত অলিগোডেন্ড্রোগ্লিয়া, তারকাকার ছিল অ্যাস্ট্রোসাইট। ওকে, স্বল্প প্রবর্ধকযুক্ত অলিগোডেন্ড্রোগ্লিয়া, ক্ষুদ্রাকার ছোট মাইক্রোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়াকে তিন ভাগে ভাগ করা, তিন প্রকার। একটা তারকাকার অ্যাস্ট্রোসাইট, একটা স্বল্প প্রবর্ধক ছোট ছোট শাখা প্রশাখা দেখা যায়, সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর একটা ক্ষুদ্রাকার একদম ক্ষুদ্র ছোট, তাকে কি বলা হচ্ছে? মাইক্রোগ্লিয়া। কিন্তু নিচে লেখা আছে যে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কিন্তু নিউরোগ্লিয়া কাজ করে। তাহলে এই তিন প্রকার আমরা নিউরোগ্লিয়া দেখলাম। চলো এগুলো ছবি দেখে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে যে নিউরোগ্লিয়া দেখতে কিরকম। এই যে নিউরোগ্লিয়া তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ছিল অ্যাস্ট্রোসাইট। এই যে এটা অ্যাস্ট্রোসাইট। ওকে, অ্যাস্ট্রোসাইট তারকাকার, তারার মতো দেখতে। তারপর অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া মানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা স্বল্প স্বল্প প্রবর্ধক, অল্প কিছু প্রবর্ধক দেখা যাচ্ছে, সেটা অলিগোডেন্ড। মাইক্রোগ্লিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার, সবচেয়ে ছোট কিন্তু মাইক্রোগ্লিয়া। আমরা দেখতে পাচ্ছি নিউরোগ্লিয়া তিন প্রকার পড়লাম। একদম তারার মতো দেখতে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। তারপরে স্বল্প স্বল্প শাখা পোশাখা আছে প্রবর্ধকযুক্ত, সেটা অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর তারপরে দেখলাম মাইক্রোগ্লিয়া, একদম ছোট নিউরোগ্লিয়া কিন্তু মাইক্রোগ্লিয়া। তাহলে এই হলো আমাদের বিভিন্ন নিউরোগ্লিয়ার, আমরা যে তিন প্রকার নিউরোগ্লিয়া দেখেছি তার বিভিন্ন পিকচার বা ছবি কিন্তু আমরা দেখলাম। ওকে, তাহলে তোমরা অবশ্যই এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো। চলো তারপরে দেখি আর কি কি আছে। নিউরোগ্লিয়া তো আমরা পড়লাম, নিউরোগ্লিয়া দেখলাম। এইবার আমরা আগে দেশে চলে যাই। নিউরন আর নিউরোগ্লিয়া আমরা কিন্তু স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানে নিউরন আর নিউরোগ্লিয়া দেখলাম। নিউরনের প্রচুর ডিটেলস আছে, সেগুলো আমরা পড়বো। তার আগে কার্যমূলক উপাদানটা একটু দেখে নিই। কার্যমূলক উপাদানের মধ্যে কি কি পড়ছে? একটা পড়ছে রিসেপ্টর বা গ্রাহক, আর একটা হচ্ছে নিউরন বা বাহক, আর একটা ইফেক্টর বা কারক, এটা নার্ভ সেলটা। তাহলে কার্যমূলক উপাদানের মধ্যে এগুলো পড়ছে, রিসেপ্টর বা গ্রাহক। ধরো তোমার পায়ে পিঁপড়ে কামড়াচ্ছে, তাহলে পায়ে নিশ্চয়ই কিছু কোষ আছে যারা পিঁপড়ে যে কামড়াচ্ছে সেটা গ্রহণ করছে, সেই সেন্সটা বা সেই স্নায়ু স্পন্দনটা যে গ্রহণ করছে তাকে বলা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। রিসেপ্টর কি করছে? ওই পায়ের তলায় যে কোষগুলো আছে যেগুলো গ্রহণ করছে, ঠিক আছে, যে তোমার ওখানে পিঁপড়ে কামড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রাহক। তারপরে নিশ্চয় সেখান থেকে, পিঁপড়ে তো কামড়ালো, সেই সেন্সটা যে গ্রহণ করলো, তারপরে কেউ নিশ্চয় সেখান থেকে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মাথায় বহন করে নিয়ে আসছে, সে কে? নিউরন বা বাহক। নিউরন কিন্তু পা থেকে মাথা অবধি বা দেহের যে কোনো অঙ্গ থেকেই সেই সেন্সটা বা স্পন্দনটা বহন করে নিয়ে আসছে। তাহলে বহন করে নিয়ে আসছে বলে তাকে কি বলা হয়? বাহক। কে বহন করে নিয়ে আসছে? নিউরন বা স্নায়ু কোষ।
সেটা কিন্তু বহন করে নিয়ে আসছে। তাহলে প্রথমে কি হলো, তোমাকে যে পিঁপড়ে কামড়ালো, যে সেন্সটা কেউ কোনো কোষ সেটা গ্রহণ করলো, তাকে কি বলা হচ্ছে? গ্রাহক। যে গ্রহণ করছে তাকে বলছে গ্রাহক বা রিসেপ্টর। তারপরে নিউরন বা বাহকের মাধ্যমে সেটা কি করলো, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটা বহন করে নিয়ে গেল। তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তখন তোমার হাতকে নির্দেশ দিল যে ওখানে পিঁপড়ে কামড়াচ্ছে, তুমি গিয়ে পিঁপড়েটাকে মেরে ফেলো বা সরিয়ে দাও। তাহলে হাতকে নির্দেশ দেওয়া হলো। হাত কি হিসাবে কাজ করছে? ইফেক্টর বা কারক। হাত কাজ করবে, হাত গিয়ে পিঁপড়েটাকে মারবে। তাহলে হাত এখানে কি হিসাবে কাজ করছে? কারক বা ইফেক্টর হিসাবে কাজ করছে। তাহলে মানুষের স্নায়ুতন্ত্রের দুটো উপাদান আমরা দেখলাম, একটা গঠনমূলক উপাদান, একটা কার্যমূলক। গঠনমূলকে নিউরন আর নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া দেখলাম 90% থাকে, ধারক কোষ হিসেবে কাজ করে, স্নায়ু স্পন্দন কিন্তু বহন করে না। 3 প্রকার দেখলাম, তারকাকার, অ্যাস্ট্রোসাইট। তারপরে কি দেখলাম আমরা? ক্ষুদ্রাকার মাইক্রোগ্লিয়া, আর কিছু কিছু স্বল্প প্রবর্ধক যুক্ত, সেগুলো হলো অলিগোডেন্ড্রোগ্লিয়া। তো সেগুলো নিউরোগ্লিয়া দেখে আমরা কার্যমূলক উপাদানে দেখছি। সেখানে কি দেখছি? রিসেপ্টর বা গ্রাহক, নিউরন বা বাহক, আর একটা হচ্ছে ইফেক্টর বা কারক। তাহলে আমরা কি বুঝলাম? রিসেপ্টর বা গ্রাহক কোনটা? যেটা সেন্সটাকে গ্রহণ করছে, পিঁপড়ে যে কামড়াচ্ছে এই সেন্সটা যে গ্রহণ করছে সেটা কিন্তু রিসেপ্টর বা গ্রাহক। তারপরে সেখান থেকে কেউ বহন করে নিয়ে আসছে, সেটা কিন্তু নিউরন। ওখান থেকে আমাদের মাথায় বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে আসছে, তাকে কিন্তু বলা হচ্ছে নিউরন বা বাহক। তারপরে মাথায় আসার পরে সেই সেন্সটা হাতে যাচ্ছে, হাতকে বলছে ওখানে পিঁপড়ে বসেছে, তুমি গিয়ে মারো বা পিঁপড়েটাকে সরিয়ে দাও। হাত তো নিজে নিজে বুঝতে পারছে না, না, হাতকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের মাথা থেকে নির্দেশ আসছে। তাহলে হাতটা হলো কিন্তু আমাদের কারক বা ইফেক্টর। ওকে। আর এই যে নার্ভ সেন্টার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটা কিন্তু নার্ভ সেন্টার হিসাবে কাজ করছে। ওকে। তো তারপরে দেখি আমরা এই যে গ্রাহক। গ্রাহক কি? প্রাণীদেহের যে সকল অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে। এই যে ত্বক, যেমন পায়ে বসেছিল পিঁপড়ে, তাহলে পায়ের ত্বক সে গ্রহণ করছে। চোখে আলো লেগেছে, ঠিক আছে, চোখ, হ্যাঁ, কর্ণ, কানে কিছু, নাসিকা, যাই হোক, এইগুলো কিন্তু গ্রাহক হিসাবে কাজ করছে। কেন? এরা উদ্দীপনাটা গ্রহণ করছে, তাই এরা গ্রাহক হিসাবে কাজ করছে। তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি গ্রাহক নয়? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, আর আরেকটা উদাহরণ দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা উদাহরণ রেডি করবে। তারপরে আগেরটা থেকে যেমন আসবে যে তোমাদের হচ্ছে তারকাকার নিউরোগ্লিয়াকে কি বলে? অলিগোডেন্ড্রোগ্লিয়া না মাইক্রোগ্লিয়া না অ্যাস্ট্রোসাইট? তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করবে তারকাকার হচ্ছে অ্যাস্ট্রোসাইট। ওকে। তাহলে গ্রাহক গেল। তারপরে কারক, যে হাত কাজ করছে, প্রাণীদেহের যে সকল অঙ্গ বা গ্রন্থি স্নায়ু স্পন্দনে উদ্দীপিত হয় এবং সাড়া দিচ্ছে। হাত গিয়ে পিঁপড়েটাকে মেরে দিচ্ছে বা সাড়া দিচ্ছে, তাহলে সেই হাতের পেশি, হাত তো নিজে নিজে পারছে না, তার যে পেশিগুলো আছে বা বিভিন্ন গ্রন্থি। আর বাহক তো আমরা দেখলাম বহন করছে, যেমন স্নায়ু, হ্যাঁ, বা নার্ভ বা নিউরন, সেগুলো কিন্তু বহন করছে। ওকে। এই অবধি বুঝতে পেরেছো কিনা? সবার এই অবধি ক্লিয়ার কিনা বলো? এর বেসিসে কোনো কোশ্চেন থাকলে করে নাও। নেক্সট নিউরনের গঠনে কিন্তু আমরা চলে যাব। ওকে। কারো কোনো প্রবলেম আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি তোমরা বলতে পারো। নেক্সট কিন্তু আমরা নিউরনের একদম নিউরন কিন্তু ডিটেলস পড়া হয়নি। নিউরনটা জাস্ট বলা হয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। সেই নিউরনের কি কি ডিটেলস আছে, সেখান থেকে কি কি কোশ্চেন আসে, সেগুলো কিন্তু আমরা দেখব। তো এই অবধি কারো কোনো কোশ্চেন আছে নাকি তোমরা বলো? ঠিকঠাক বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, ক্লিয়ার কিনা এই অবধি? যদি ক্লিয়ার থাকে তাহলে আমি নেক্সট কিন্তু নিউরনে চলে যাচ্ছি। সবাই কমেন্ট করো, অনেকেই তো আছো, সবাই কমেন্ট করো যে ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, কোনো কোশ্চেন আছে নাকি এই সব টপিকের ওপরে। তাহলে নেক্সট আমরা পরের টপিকে কিন্তু চলে যাচ্ছি। একদম ক্লিয়ার? ওকে। তাহলে কিন্তু আমরা মেনলি কি পড়লাম? মানুষের স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান আর কার্যমূলক উপাদান আমাদের হয়ে গেল, নিউরন, নিউরোগ্লিয়া, আর গ্রাহক, কারক আর বাহক। ঠিক আছে। তো নিউরনটা ডিটেলস আমাদের খুব ভালো করে পড়া হয়নি, সেটা আমরা এখন যাব দেখো সেই নিউরন সম্পর্কে। আচ্ছা, তো সেই নিউরনে যাওয়ার আগে আমরা দেখব যে স্নায়ু সংবেদ যে উদ্দীপনাটা যায় কিভাবে যায়। প্রথমে ধরো এই যে উদ্দীপনা, একটা পিঁপড়ে কামড়ালো, গ্রাহক তোমার পায়ের ত্বক সেটা গ্রহণ করলো, গ্রহণ করার পর সংজ্ঞাবহ নিউরনকে দিয়ে দিল, সংজ্ঞাবহ নিউরন মাথায় নিয়ে গেল, স্নায়ু কেন্দ্র মানে মাথা,
সেইখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আরেকটা নিউরন, আজ্ঞাবহ নিউরন আমাদেরকে কি করলো, সেই সেন্সটাকে হাতের কাছে, যে কারকের কাছে নিয়ে আসলো। কারক মানে কি? হাত। হাতের কাছে মানে হাত হোক যাই হোক, যখন যেটা কাজ করবে সে হাতের কাছে নিয়ে আসলো, হাত ওই পিঁপড়েটাকে মেরে দিল বা সরিয়ে দিল, সাড়া প্রদান করলো। তাহলে এইভাবে স্নায়ু সংবেদের প্রবাহপথটা হচ্ছে। একটা উদ্দীপনা, উদ্দীপনাটা কি বললাম, ওই যে পিঁপড়ে, পিঁপড়ে কামড়াচ্ছে তোমার পায়ে, গ্রাহক তোমার পা বা পায়ের যে তোমার ইয়েগুলো ত্বক, সেটা গ্রহণ করছে, সেখান থেকে সংজ্ঞাবহ নিউরন মাথায় নিয়ে গেল। স্নায়ুকেন্দ্র হলো তোমার মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড নিয়ে, কারণ মস্তিষ্ক বললাম, মস্তিষ্ক হচ্ছে তোমার স্নায়ুকেন্দ্র। সেখান থেকে আবার আরেকটা নিউরন, কোন নিউরন? আজ্ঞাবহ নিউরন, আজ্ঞা বহন করে কোথায় নিয়ে আসলো? হাতের কাছে নিয়ে আসলো, কারকের কাছে। কারক কি করলো তখন? হাত কি করলো? হাতের পেশি তখন সাড়া প্রদান করলো, সেই পিঁপড়েটাকে কিন্তু মেরে দিল। যাই হোক, তো তারপরে কি আছে? তাহলে এই যে নিউরন, তার গঠন আমরা পড়ব। তাহলে নিউরনে মেনলি দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হলো কোষ দেহ আর একটা হলো প্রবর্ধক বা প্রসেস। কোষ দেহের আরেকটা নাম সেল বডি, আর এটাকে নিউরোসাইটনও বলা হয়। কোষ দেহকে নিউরোসাইটনও বলা হয়, তোমরা লিখে নাও। কোষ দেহকে নিউরোসাইটন বলা হয়। ওকে, কোষ দেহ বা সেল বডি, আর একটা হলো প্রবর্ধক বা প্রসেস। তো কোনটা কি চলো একটু দেখে নিই। এই যে আমাদের নিউরনের গঠন, ছোটবেলা থেকে অনেকেই হয়তো এটা এঁকেছো, মাধ্যমিক পরীক্ষায় ক্লাস 10-এ কিন্তু এই ছবিটা আঁকতে হয়, সবাই হয়তো পরিচিত আছো এই নিউরনের সম্পর্কে। ঠিক আছে, তো তো খুব কম জন তোমরা কমেন্ট করেছো যে ক্লিয়ার। আরো যারা বাকিরা আছো তারা একটু কমেন্ট করতে পারো, কারো কোথাও প্রবলেম আছে নাকি, ক্লিয়ার কিনা, যতদূর হলো ততদূর। ওকে, কমেন্ট করো, কমেন্ট করতে তো অসুবিধা নেই, বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দেবো। কে কমেন্টে বলতে পারো ওই জায়গাটা বুঝতে পারিনি, বা এটা যে যেখানে বুঝতে পারোনি বলো, আমি সেই জায়গাটা আবার দরকার হলে বুঝিয়ে দেবো তোমাদের। ওকে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন মুখস্থ করে কিন্তু করতে পারবো না। হাজার হাজার, 5,000, 10,000 এমসিকিউ কোশ্চেন মুখস্থ করে কিন্তু হবে না। কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখনই কিন্তু তোমরা এটা করতে পারবে, খুব সঠিক অ্যান্সার তোমরা পরীক্ষা হলে দিয়ে আসতে পারবে। যেরকম তোমাদেরকে যদি এখন যদি প্রশ্ন করা হয় যে তারকাকার নিউরোগ্লিয়ার নাম কি, হ্যাঁ, তারকাকার নিউরোগ্লিয়ার নাম কি, তোমরা বলতে পারবে যে তারকাকার নিউরোগ্লিয়া হচ্ছে অ্যাস্ট্রোসাইট, আর একদম ক্ষুদ্রাকার নিউরোগ্লিয়া মাইক্রোগ্লিয়া। তাহলে এগুলো তোমরা ক্লিয়ার থাকলে কিন্তু খুব সুন্দরভাবে যদি পড়ে থাকো থিওরি পোর্শনটা, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ করা তোমাদের খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, আবার পড়াশোনায় ফিরি আমরা। হ্যাঁ, সেল বডির আরেকটা নাম আমি লিখে দিয়েছি, দেখো আমি স্ক্রিনটা আরেকবার বের করছি। সেল বডি বা কোষ দেহ বা নিউরোসাইটন বলা হয়। ওকে, নিউরোসাইটন বলা হয়। সেল বডি, কোষ দেহ বা নিউরোসাইটন। খুব সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, কেউ মিস করো না। ওকে, তাহলে যে ছবিটা বের করেছিলাম, এখানে মেন যে গোল পোর্শনটা দেখছো, গোল যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে শুধুমাত্র কোষ দেহ। এই গোল পোর্শনটা হলো কোষ দেহ বা সেল বডি। ওকে, এটা ছাড়া আর বাদ বাকি যে লেজ, যা কিছু ছোট বড় শাখা পোশাখা যা দেখছো সব কিছু, বাকি সব কিছু নিয়ে হচ্ছে কিন্তু প্রবর্ধক বা প্রসেস। শুধু মাঝখানের গোলটা কোষ দেহ, আর বাকি যা কিছু এই বড়টা এই ছোটগুলো সব হচ্ছে প্রবর্ধক বা প্রসেস। তাহলে এই মাঝখানে যে গোলটা সেটা কোষ দেহ বলে দেখলাম। তো কোষ দেহের ভেতর কি কি আছে? কোষ ঝিল্লি আছে, নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম কি? ওই কোষ দেহের ভেতরে একটা সাইটোপ্লাজম, তরল অর্ধতরল জাতীয়, ঠিক আছে, একটা ইয়ে থাকে, তার নাম হচ্ছে সাইটোপ্লাজম বা নিউরোপ্লাজম। তাহলে কোষ দেহের সাইটোপ্লাজমকে কি বলা হচ্ছে? নিউরোপ্লাজম। নোট ডাউন করে রাখো। এছাড়া একটা নিউক্লিয়াস থাকে, বিভিন্ন কোষ অঙ্গাণু, নিউরোফাইল থাকে, নিজেল দানা। নিজেল দানা কোথায় থাকে? নিউরনের কোষ দেহে কিন্তু নিজেল দানা, ছোট ছোট একটা প্রোটিন দানা, তাই কিন্তু বলা হচ্ছে নিজেল দানা।
ঠিক আছে, এটা প্রোটিন সংশ্লেষে কিন্তু এটা সাহায্য করছে। তাহলে এই যে কোষ দেহের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস আছে, এছাড়া এখান দিয়ে ছোট ছোট এরকম নিজেল দানা আছে, বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, ঠিক আছে। আর এর যে সাইটোপ্লাজম, কোষ দেহের যে সাইটোপ্লাজম, তাকে কি বলে? নিউরোপ্লাজম। অবশ্যই নোট ডাউন করে রাখো, কোষ দেহের ভিতরে যে সাইটোপ্লাজম আছে এটাকে কি বলছে? নিউরোপ্লাজম। নোট ডাউন করে নাও তোমরা, কোষ দেহের সাইটোপ্লাজমকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। আর এর ভেতরে নিউক্লিয়াস আছে, বড় একটা গোল নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও নিজেল দানা, ছোট ছোট এরকম দানা আছে, বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, সেগুলো আমরা দেখলাম কোষ দেহ। এবার সেই এবার প্রবর্ধক, একটা যেটা পড়েছিলাম প্রবর্ধক, সেই প্রবর্ধককে আবার দুই ভাগে ভাগ করা যায়। ওই গোলটা ছাড়া বাকি যেগুলো ছিল সেগুলোর নাম ছিল প্রবর্ধক। সেই প্রবর্ধককে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ প্রবর্ধককে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক বা ডেনড্রন, আর একটা হচ্ছে দীর্ঘ প্রবর্ধক বা অ্যাক্সন। ক্ষুদ্র প্রবর্ধক মানে কি? ছোট, হ্যাঁ, আর দীর্ঘ প্রবর্ধক মানে বড়। তাহলে ক্ষুদ্র প্রবর্ধক হলো ডেনড্রন, আর ছোট দীর্ঘ প্রবর্ধক যেটা বড় সেটার নাম কি? অ্যাক্সন। ওকে, তাহলে সেটার নাম কিন্তু অ্যাক্সন। চলো দেখে নিই কোনটা ডেনড্রন কোনটা অ্যাক্সন, ছবিতে দেখলে আমরা বুঝতে পারবো। এই যে ক্ষুদ্র প্রবর্ধক বলেছিল ডেনড্রন, ক্ষুদ্র কোনগুলো? এই নীল নীল যে শাখাগুলো, হ্যাঁ, এইগুলো হলো ডেনড্রন, ঠিক আছে, এগুলো হলো কিন্তু ডেনড্রন। আর এই যে লম্বা যেটা দীর্ঘ প্রবর্ধক, একদম লম্বা যে শাখাটা, সেটা কিন্তু নাম কিন্তু অ্যাক্সন। ক্ষুদ্র প্রবর্ধক হলো ডেনড্রন, আর লম্বা শাখাটার নাম কিন্তু অ্যাক্সন। আমরা সেটাই দেখলাম যে ক্ষুদ্র প্রবর্ধক হলো ডেনড্রন আর দীর্ঘ প্রবর্ধক হলো অ্যাক্সন। তাহলে সেই অ্যাকশন সম্বন্ধে চলো এবার আমরা দেখে নিই অ্যাকশন কি। অ্যাকশন কি? এই অ্যাকশন হলো দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক। আমরা তো দেখছি অ্যাকশন কি, অ্যাকশন কিন্তু দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক। এই অ্যাকশনের মধ্যে দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যাকশন হিল্ক আর একটা এক্সোপ্লাজম। ওকে, তাহলে অ্যাকশন হিল্ক কাকে বলে? অ্যাকশন হিল্ক, ধরো এটা ছিল কোষ দেহ গোল যেটা, সেখান থেকে যেখান থেকে একটা এরকম লম্বা একটা অ্যাকশন বেরিয়েছে, তাই তো, এরকম একটা অ্যাকশন বেরিয়েছে। তাহলে কোষ দেহের যে জায়গা থেকে অ্যাকশনটা বেরিয়েছে, স্টার্ট হয়েছে, সেইটার নাম অ্যাকশন হিল্ক, ঠিক আছে। এই যে অ্যাকশন হিল্ক, কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন তৈরি হয়েছে সেটার নাম অ্যাকশন হিল্ক। আর এক্সোপ্লাজম কি জিনিস? অ্যাকশনের সাইটোপ্লাজম। এই যে অ্যাকশন, তার ভেতরেও কিন্তু সাইটোপ্লাজম আছে, একটা তরল বস্তু আছে এর ভেতরেও, ঠিক আছে। অ্যাকশনের ভেতরে কিন্তু একটা তরল বস্তু আছে, তার নাম কিন্তু এক্সোপ্লাজম। এক্সোপ্লাজম। আচ্ছা, কোষ দেহের ভেতরে যে তরল বস্তু ছিল তার নাম কি ছিল? নিউরোপ্লাজম। মনে থাকবে, কোষ দেহের ভেতরে যে সাইটোপ্লাজম ছিল তার নাম নিউরোপ্লাজম। আর অ্যাকশন, এই যে লম্বা যেটা, তার ভেতরে যে সাইটোপ্লাজম আছে তার নাম কিন্তু এক্সোপ্লাজম। তোমরা দেখতে পাচ্ছ অ্যাকশনের সাইটোপ্লাজমকে কিন্তু বলা হয় এক্সোপ্লাজম। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাকশনের সাইটোপ্লাজমকে কি বলা হয়? এক্সোপ্লাজম, নিউরোপ্লাজম, সাইটোপ্লাজম, এরকম অনেক অপশন থাকতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকশনের সাইটোপ্লাজমকে কিন্তু বলা হচ্ছে এক্সোপ্লাজম। ওকে, তাহলে তোমরা নোট ডাউন করে নাও, কোষ দেহের গোল যেটা, সেটার যেখান থেকে আমাদের অ্যাকশন তৈরি হচ্ছে, সেই জায়গাটা, যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে তৈরি হচ্ছে, সেই জায়গাটার নাম হলো কিন্তু এক্সোপ্লাজম। ওকে, এই সেই জায়গাটার নাম অ্যাকশন হিল্ক, ঠিক আছে, অ্যাকশন হিল্ক। নোট ডাউন করে নাও তোমরা সবাই এটা। তো তারপরে এছাড়াও এই অ্যাকশনের আবরণী দেখা যায়। এই অ্যাকশনের কতগুলো আবরণী? তিনটে আবরণী দেখা যায়। একটা হচ্ছে অ্যাক্সোলেমা, একটা মাইলিন শীথ, একটা নিউরোলেমা, ঠিক আছে। অ্যাকশনের কটা আবরণী? তিনটে, একটা অ্যাক্সোলেমা, একটা মাইলিন শীথ, একটা নিউরোলেমা। তো কোনটা কি আমরা দেখব, চলো অ্যাকশনের ছবিটাতে যাই। আচ্ছা, এই যে নীল কালারের যেটা দেখতে পাচ্ছ, তার যে পর্দাটা সেটার নাম অ্যাক্সোলেমা,
নীল যেটা এসছে একদম উপর থেকে নিচ অব্দি, সেই নীল কালারের পর্দাটা হচ্ছে এক্সোলেমা। আমরা আবরণী পড়ছি, তাহলে সেটার নাম হচ্ছে এক্সোলেমা। তা মাইলিন শিট, উপরে একটা কভার দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি যদি ছবিটা আঁকাই এই রকম, ঠিক আছে, এইরকম, তাহলে এইটা হচ্ছে এক্সোলেমা। ওকে, এইটা কিন্তু এক্সোলেমা, ফার্স্ট কভারটার নাম কিন্তু এক্সোলেমা। তারপরে এর গায়ে এরকম চকলেটের মতো এরকম ইয়ে দেওয়া আছে, দেখো চকলেটের মতো দেওয়া আছে। তো সেই চকলেটের মতন প্রথমটার নাম হচ্ছে মাইলিন শিদ। কি নাম? মায়োলিন শিদ। তিনটে কভার বলেছি। প্রথম কভারটা কি ছিল? এই যে প্রথম যে এই দাগগুলো, তাহলে সেটা হচ্ছে এক্সোলেমা। তার গায়ে এরকম দুটো কভার থাকে। তার গায়ের এই কভারটার নাম মাইলিন শিদ, পরের কভারটার নাম হচ্ছে নিউরোলেমা। এই লাস্ট যে কভারটা বাইরেরটা, সেটার নাম নিউরোলেমা। তো নিউরোলেমা কাকে বলে? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে অ্যাকশনের একদম বাইরের আবরণটার নাম কি? নিউরোলেমা। বুঝতে পারলে? এই যে আমাদের নীল কালারের যেটা, সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। তার গায়ে এরকম পিঙ্ক পিঙ্ক কালারের যে চকলেটের মতো সাজানো আছে, তার দুটো কভার আছে, একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে। তাহলে ভেতরের দিকের এটা হলো মাইলিন শিদ, আর তার একদম বাইরের দিকেরটা হলো নিউরোলেমা। ওকে, তার ভেতরের দিকেরটা হলো মাইলিন শিদ, আর তার একদম বাইরের দিকে নিউরোলেমা। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো তো? এই যে অ্যাকশনের তিনটে আবরণী পড়লাম আমরা, যে অ্যাক্সোলেমা কোনটা ছিল? এই যে সরু যে এটা নেমে এসছে, সেইটা যে এটার নাম ছিল অ্যাক্সোলেমা। ওকে, আর তার গায়ে যে চকলেটের মতো কভার আছে এরকম, তার ফার্স্ট কভারটার নাম কিন্তু মাইলিন শিদ। আর তারও বাইরে আর একটা কভার আছে এরকম, হ্যাঁ আর একটা কভার আছে, তো সেইটার নাম কিন্তু নিউরোলেমা। তাহলে এই তিনটে আবরণী, অ্যাকশনের গায়ে এই তিনটে আবরণী থাকে। ওকে, তাহলে মেন যেটা আসছে সেটা অ্যাক্সোলেমা, তারপরের এটা হলো মাইলিন শিদ, আর একদম বাইরে যেটা সেটা হলো নিউরোলেমা। দেখো বুঝলে কিনা? এ অবধি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বলো তো, যারা লাইভে আছো এ অবধি ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখান থেকে কেমন প্রশ্ন আসবে? এখান থেকে এরকম প্রশ্ন আসবে যে অ্যাকশনের একদম ভেতরের আবরণীটার নাম কি? তো দেখতে পাচ্ছ একদম ভেতরের অ্যাক্সোলেমা। অ্যাকশনের মধ্যবর্তী আবরণীটার নাম কি? মায়োলিন শিদ। তারপরে প্রশ্ন আসতে পারে অ্যাকশনের একদম বাইরের আবরণীটার নাম কি? নিউরোলেমা। হয়ে গেল। আগে যেটা পড়ালাম যে কোষ দেহের যেখান থেকে অ্যাকশনের উৎপত্তি হয় তার নাম কি? অ্যাকশন হিল্ক। আর অ্যাকশনের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে কি বলা হয়? এক্সোপ্লাজম। ওকে, প্রত্যেকে কমেন্ট করো, যারা যারা লাইভে আছো প্রত্যেকে বলো এই আবরণীটা, অ্যাকশনের গায়ের যে তিনটে আবরণী, এই অবধি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? প্রত্যেকে কমেন্ট করো, ভালো লাগবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? ওকে, সুমেলা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, নাসিবা, ওকে ক্লিয়ার। এ অবধি ক্লিয়ার কিনা একটু বলে নাও। চলো ছবিটা আমি আরেকবার দেখিয়ে দিই, ছবিতে দেখলে ভালো বুঝবে। যে এই যে আমাদের ছবি, তো নীল কালারের যে বড়টা এসছে তো এটা অ্যাকশন জানি, সেই অ্যাকশনের প্রথম পর্দাটা হলো অ্যাক্সোলেমা। তার গায়ে পিঙ্ক পিঙ্ক কালারের যে এগুলো, সেইগুলোর প্রথম লেয়ারটা হলো মায়োলিন শিদ, আর লাস্ট লেয়ারটাকে নিউরোলেমা বলা হচ্ছে। টোটালটাকে মায়োলিন শিদ বলে, তো লাস্ট লেয়ারটাকে বলা হচ্ছে নিউরোলেমা। এবার আসি আর একটা জিনিস, সেটা হলো সোয়ান কোষ। এই মায়োলিন শিদ আর নিউরোলেমার মাঝে একটা গোল একটা কোষ থাকে, এরকম গোল একটা কোষ থাকে, তার নাম সোয়ান কোষ। সোয়ান কোষ। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, সোয়ান কোষ কোথায় দেখা যায়? কোষ দেহে, ডেনড্রনে, অ্যাকশনে। সোয়ান কোষ কোথায় দেখলাম আমরা? অ্যাকশনে। কোষ দেহ তো এটা ছিল গোলটা, এখানে তো সোয়ান কোষ ছিল না মেনলি। তারপরে ডেনড্রনেও সোয়ান কোষ দেখিনি, কিন্তু আমরা অ্যাকশনে কিন্তু সোয়ান কোষ দেখলাম। ঠিক আছে, এই মায়োলিন আবরণী আর নিউরোলেমার মাঝে এখানে একটা গোল কোষ থাকে, তার নাম কিন্তু সোয়ান কোষ। এই যে ছোট ছোট কোষ দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো হলো সোয়ান কোষ। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে সোয়ান কোষ কোথায় দেখা যায়? কোষ দেহে, ডেনড্রনে, অ্যাকশনে। তাহলে আমরা দেখলাম কিন্তু অ্যাকশনে কিন্তু
সোয়ান কোষ দেখা যায়। ওকে ওকে ওকে, ওকে ক্লিয়ার। ওকে আচ্ছা, সুপর্ণা নন্দী বলছো অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া অলিগোডেন্ড্রোগ্লিয়া কি, ওটা আরেকবার বুঝতে চাইছো? সুপর্ণা নন্দী আরেকবার কমেন্ট করে বলো, তুমি তো কমেন্ট করেছো অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া অলিগোডেন্ড্রোগ্লিয়া, সেটা কি তুমি আরেকবার বুঝতে চাইছো? ওকে, তো তুমি কমেন্ট করো, আমি নেক্সট পড়িয়ে নিই, তারপর আমি দেখছি। তাহলে সোয়ান কোষটা আমরা দেখলাম, যে মেডুলারি আবরণ, এই মেডুলারি আবরণ হলো এই মায়োলিন শীথ, যেটা মেডুলারি আবরণের মানে মায়োলিন শীথেরই আর একটা নাম কিন্তু মেডুলারি আবরণ। তো অনেক অ্যাকশনে এরকম মেডুলারি আবরণ বা মায়োলিন শীথ থাকে, সেটাকে মেডুলেটেড বলা হয়। আর অনেকটা এরকম খালি থাকে, অনেক অ্যাকশন এরকম খালি, ওর গায়ে কিন্তু কোনো মায়োলিন শীথ থাকে না, সেগুলো নন মেডুলেটেড, মানে মেডুলারি আবরণ নেই, মায়োলিন শীথ নেই। আর যার গায়ে এরকম মায়োলিন শীথ আছে সেটা মেডুলেটেড বা মেডুলারি আবরণ যুক্ত বা মায়োলিন শীথ যুক্ত। আর অনেক অ্যাকশন থাকে এরকম ফাঁকা, ওর গায়ে কিন্তু কোনো মেডুলারি আবরণ বা মায়োলিন শীথ কিন্তু দেখা যায় না। তাহলে সোয়ান কোষ আমরা কি দেখলাম, এরকম মায়োলিন শীথ আর নিউরোলেমার মাঝে এরকম একটা গোল কোষ থাকে, তার নাম কিন্তু সোয়ান কোষ। ওকে, তো সোয়ান কোষ হয়ে গেল। এরপরে চলো দেখি র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব জিনিসটা কি, চলো ছবিটাই আর একবার দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এই যে মেডুলারি আবরণগুলো সব জায়গায় কিন্তু পরপর নেই, মাঝখানে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা, এখানে ফাঁকা, এখানে এখানে দেখো যে ফাঁকা, সেটাকে দেখো লেখা আছে নোড অফ র্যানভিয়ার, এই যে ফাঁকা, হ্যাঁ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, সেটার নাম র্যানভিয়ারের পর্ব। ওকে, যে মাঝে মাঝে যেসব স্থানে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গাগুলোর নাম কিন্তু র্যানভিয়ারের পর্ব। এই যে এই জায়গাটা মাঝখানে মাঝখানে ভাঙা ভাঙা বিচ্ছিন্ন কাটা কাটা, তাই না, তাহলে সেই পর্বগুলোর নাম কিন্তু র্যানভিয়ারের পর্ব। দেখো কি বলছে, অ্যাকসনের মেডুলারি আবরণ মানে এই যে যে এগুলো ছিল মাইলিন আবরণী যেগুলো ছিল মাঝে মাঝে এরকম ফাঁকা বিচ্ছিন্ন, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু র্যানভিয়ারের পর্ব। ওখানে নিউরোলেমা সংকুচিত হয়ে মানে বাইরের পর্দাটাই এভাবে সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব বা নোটস অফ র্যানভিয়ার গঠন করেছে। ওকে ওকে, তো তারপরে দেখো, তারপরে কি আছে, তাহলে আমাদের র্যানভিয়ারের পর্ব দেখলাম আমরা। তো নেক্সট দেখো, নেক্সট কি আছে চলো দেখি। এবার প্রান্ত বুরুষ, বুরুষ মানে কি, ব্রুশ, ব্রাশ, যেটাকে আমরা ব্রাশ বলি বা ব্রুশ, ব্রাশ। তো এই অ্যাকশনের শেষ প্রান্তে এরকম ব্রাশের মতো নিচের দিকে এসে এরকম ছোট ছোট, হ্যাঁ সেখানে তো ব্রাশের মতো প্রান্ত দেখা যায়, তাকে বলা হয় প্রান্ত বুরুষ বা এন্ড ব্রাশ। এই যে দেখে নি, এই যে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো শাখান্বিত, এইগুলো হলো প্রান্ত বুরুষ, প্রান্ত বুরুষ বা এন্ড ব্রাশ। ওকে, তো নোট ডাউন করে নাও এই অবধি। ওকে, প্রান্ত বুরুষ বা নোট ব্রাশ, এন্ড ব্রাশ। চলো তারপরে কি আছে দেখি আমরা। তো আমাদের অ্যাকশন হয়ে গেল, এবার আমরা দেখবো আমাদের ডেনড্রন। অ্যাকশন তো আমাদের হয়ে গেল, এবার কিন্তু আমরা দেখছি ডেনড্রন। কোষদেহ থেকে উদ্গত ক্ষুদ্র, ওই যে কোষদেহ তার পাশ দিয়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখাগুলো ছিল, লম্বাটা না, লম্বাটা ছিল অ্যাকশন, আর এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ছিল সেগুলো ছিল ডেনড্রন। এই ডেনড্রন থেকে আবার আরো শাখা বেরিয়েছিল, এরকম ছোট ছোট বেরিয়েছিল না, একটা থেকে আরো এরকম বেরিয়েছিল, সেইগুলোকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রন থেকে আরো যে শাখা বেরোয় তাকে কিন্তু ডেনড্রাইট। ডেনড্রাইট আঠা নয় কিন্তু এটা, এই এক একটা ডেনড্রন থেকে যে আরো শাখা বেরিয়েছিল সেগুলোর নাম কিন্তু ডেনড্রাইট। কে,
আর আরেকটা জিনিস এটা নোট ডাউন করে রাখো, এই যে নিউরন বা স্নায়ু কোষ আমরা পড়লাম, যে কোষ দেহ আছে, তার অ্যাকশন আছে, এরকম মাথায় ডেনড্রন, ডেনড্রনের আবার শাখা পোশাখা, সেগুলো কি বলা হচ্ছে ডেনড্রাইট। তো এই যে স্নায়ু কোষ বা নিউরন, তার সেন্ট্রোজোমটা অনেকটা অনুন্নত বা নিষ্ক্রিয় হয়, স্নায়ু কোষ বিভাজনে অক্ষম। তাহলে স্নায়ু কোষ বিভাজন হয় না কেন? এর সেন্ট্রোজোমটা কিন্তু অনুন্নত বা নিষ্ক্রিয়। এটা তোমরা নোট ডাউন করে রাখো যে স্নায়ু কোষ বা নিউরনে যে সেন্ট্রোজোমটা আছে সেটা কিন্তু অনেকটাই কমজোরি, অনুন্নত, ঠিক আছে, অতটা উন্নত নয় এবং নিষ্ক্রিয়। হ্যাঁ, তো সেই জন্য এটা কিন্তু বিভাজনে অক্ষম, মানে বিভাজন করতে পারে না স্নায়ু কোষ। কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, কোন কোষ বিভাজিত হয় না? তোমরা কি বলবে? স্নায়ু কোষ বিভাজিত হয় না। ঠিক আছে, স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না কেন? এর নিউক্লিয়াস অনুন্নত, এর মাইটোকন্ড্রিয়া অনুন্নত, এর গলগি বডি অনুন্নত, নাকি এর সেন্ট্রোজোম অনুন্নত? তোমরা দেখতে পাচ্ছ স্নায়ু কোষের সেন্ট্রোজোমটা অনুন্নত বলে কিন্তু স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। তাহলে অবশ্যই অবশ্যই এটা নোট ডাউন করে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই নোট ডাউন করে নাও যে স্নায়ু কোষের সেন্ট্রোজোম অনুন্নত হওয়ার জন্য কিন্তু এটা বিভাজিত হতে পারে না। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। ওকে, খুব সুন্দরভাবে এটা নোট ডাউন করে নাও। তো তারপরে এই অবধি যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে, এই অ্যাক্সন, ডেনড্রন, কোষ দেহ, হ্যাঁ, এই পুরো নিউরনের যে গঠন আমরা ডিটেলস পড়লাম, কোষ দেহ, তার ডেনড্রন, অ্যাক্সন, অ্যাক্সনের যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটা অ্যাক্সন হিল, অ্যাক্সনের গায়ে তিনটে পর্দা, একটা অ্যাক্সোলেমা, তারপরে মাইলিন শীট, তারপরে বাইরেরটা নিউরোলেমা, এগুলো পড়লাম। মাঝে মাঝে ফাঁকা স্থান, সেগুলো র্যানভিয়ারের পর্ব, আর নিচে একটা ব্রাশ, সেটা হচ্ছে প্রান্ত ব্রুশ, আর ওই মাঝখানে সোয়ান কোষ, একটা ছোট গোল কোষ দেখা যায়, সেটা সোয়ান কোষ। তাহলে সোয়ান কোষ কোথায় দেখা যায়? অ্যাক্সনে। র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়? অ্যাক্সনে। ওকে, তাহলে এগুলো আমরা দেখে নিলাম। এর বেসিসে কারো যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে বলো, নয়তো আমি নেক্সট পরের টপিকে চলে যাচ্ছি। এর বেসিসে কারো যদি কোনো কমেন্ট থাকে তোমরা বলতে পারো। এই অবধি ক্লিয়ার যদি থাকে তো আমি নেক্সট পরের টপিকে কিন্তু চলে যাচ্ছি। ওকে, কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, যারা লাইভে আছো। যারা লাইভে আছো একটু কমেন্ট করে বলো এই প্রথম থেকে যা যা পড়ালাম তার উপরে কারোর কোনো প্রশ্ন আছে নাকি। চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি পড়িয়েছি। ওকে, তো তোমরা দেখো এর উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি। প্রশ্ন থাকলে তোমরা বলবে। আমরা আজকে শুরু করেছি কিন্তু স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তো সেখানে আমরা দেখেছি যে স্নায়ুতন্ত্র সেটা কি প্রাণীদেহে ভৌত সমন্বয় সাধক হিসাবে কাজ করে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভৌত সমন্বয় সাধক হিসেবে কে কাজ করছে? স্নায়ুতন্ত্র। বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করছে স্নায়ুতন্ত্র। বাহ্যিক অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করছে স্নায়ুতন্ত্র। তো সেই স্নায়ুতন্ত্র আমরা গঠনমূলক উপাদান, কার্যমূলক উপাদানে দেখতে গিয়ে গঠনমূলক উপাদান নিউরন, সেই নিউরনের ডিটেলস তো খুব সুন্দরভাবে আমরা পড়ে ফেললাম। আর নিউরোগ্লিয়া, তো সেই নিউরনটা কি ছিল? প্রথম কিন্তু নিউরনটা আমরা বেশি পড়েছিলাম না, শুধু পড়েছিলাম যে কোষ দেহ আর প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয় নিউরন। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ কোশ্চেন নোট করেছিলাম যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয়? নিউরন। তারপরে আমরা নিউরোগ্লিয়া পড়েছিলাম, মনে আছে? নিউরোগ্লিয়া হচ্ছে আর একটা উপাদান, এটা 90% থাকে, এটা একটা পরিবর্তিত যোগকলা, এরা কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করে না, এরা কি হিসাবে কাজ করে? ধারক কোষ হিসাবে কাজ করে আমরা দেখেছিলাম। তো সেই নিউরনের আমরা প্রকারভেদ পড়ে, এই নিউরোগ্লিয়ার আমরা প্রকারভেদ পড়েছিলাম 3 প্রকার। একটা তারকাকার দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। তারপরে দেখেছিলাম আমরা স্বল্প প্রবর্ধকযুক্ত বা অলিগোডেন্ড্রোগ্লিয়া। তারপরে দেখছিলাম ক্ষুদ্রাকার, সেটা ছিল মাইক্রোগ্লিয়া। সেগুলো ছবিও আমরা দেখেছিলাম, তাই না? যে এরকম অ্যাস্ট্রোসাইট মানে যে তারার মতো দেখতে দেখেছিলাম। তারপরে ছোট ছোট প্রবর্ধক আছে, এটা অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর একদম ছোট কিন্তু মাইক্রো। মাইক্রো মানে কি? মাইক্রোগ্লিয়া মানে একদম ছোট। তোমরা যেমন সিম ব্যবহার করো, মাইক্রো সিম, ফোনে যে প্রত্যেকের সিম মাইক্রো সিম না, ন্যানো সিম আরো ছোট, তাই না? তাহলে মাইক্রোগ্লিয়া মানে সবচেয়ে ছোট। তাহলে এটা মনে রাখা খুব সুবিধা, মাইক্রোগ্লিয়া ছোট, ক্ষুদ্রাকার।
এটা আমরা দেখেছি। তারপরে আমাদের যে কার্যমূলক উপাদানগুলো ছিল কি কি ছিল, রিসেপ্টর বা গ্রাহক, নিউরন বা বাহক, আর ইফেক্টর বা কারক, আর নার্ভ সেন্টার। তাহলে সেই গ্রাহক কারা, কারক কারা, সেগুলোও আমরা দেখেছি। গ্রাহক কারা, যে সকল অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা নিচ্ছিল তারা ছিল গ্রাহক, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা। ওকে, তো তারপরে ছিল আমাদের কারক, যারা উদ্দীপনায় সাড়া দিচ্ছে, যেমন বিভিন্ন হাতের পেশি বা অন্যান্য পেশি। তারপরে আমাদের ছিল বাহক। তো সেখানে আমরা এবার স্পন্দনটা কার কার মাধ্যমে কোথা থেকে কোথায় যায় সেটাও আমরা দেখলাম। প্রথম উদ্দীপনা গ্রহণ হয়, গ্রাহক নেয়, সেখান থেকে সংজ্ঞাবহ স্নায়ু কোথায় নিয়ে যায়, মাথায় নিয়ে যায় স্নায়ু কেন্দ্রে। সেখান থেকে আজ্ঞাবহ নিউরন হাতকে বা অন্যান্য অঙ্গকে, পেশিকে নির্দেশ দেয়, সে তার কাজটা করে, তারপরে সে সাড়া প্রদান করছে। তারপরে কিন্তু আমরা নিউরনের গঠন দেখলাম। স্নায়ু কোষ বা নিউরনের একটা কোষ দেহ থাকে মেন গোলটা, আর তাছাড়া প্রবর্ধক থাকে লম্বা, যেটা সেটা হচ্ছে অ্যাক্সন। তাছাড়াও আরও আশেপাশে যেগুলো ছোট ছোট প্রবর্ধক দেখা যায়। তাহলে সেই কোষ দেহের মধ্যে কি কি দেখেছি আমরা, কোষ ঝিল্লি আছে, নিউরোপ্লাজম, তাই কিন্তু সাইটোপ্লাজম বলা হয়, মানে কোষ দেহের সাইটোপ্লাজমকে কি বলা হয়, নিউরোপ্লাজম বলা হয়। এছাড়াও মাঝখানে আমরা একটা নিউক্লিয়াস দেখেছি, কোষাঙ্গানি, নিউরোফ্রাইবিল, নিজেল দানা। নিজেল দানা কোথায় দেখা যায়, কোষ দেহে, নিউরনের কোষ দেহে কিন্তু নিজেল দানা দেখা যায়, এটা কিন্তু নোট ডাউন করে রাখতে বলেছি। তারপরে প্রবর্ধকের মধ্যে ক্ষুদ্র এবং দীর্ঘ দেখেছি। ক্ষুদ্র মানে ছোট, দীর্ঘ মানে বড় প্রবর্ধক। তো ক্ষুদ্র প্রবর্ধক, বড় দীর্ঘ প্রবর্ধক অ্যাক্সন দেখেছি সবচেয়ে বড়, সেটা অ্যাক্সন হিল, যে জায়গা থেকে স্টার্ট হচ্ছে সেটার নাম অ্যাক্সন হিল। আর অ্যাক্সনে যে সাইটোপ্লাজম তাকে বলা হচ্ছিল কিন্তু অ্যাক্সোপ্লাজম। অ্যাক্সনের ভেতরে যে তরল পদার্থ থাকে, যে তরল একটা অর্ধতরল ইয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাক্সনের সাইটোপ্লাজম, তাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। আর কোষ দেহে সাইটোপ্লাজমকে কি বলা হয়েছিল, নিউরোপ্লাজম বলেছিলাম। অ্যাক্সনের আমরা আবরণী দেখেছি, 3 প্রকার আবরণী, একটা এক্সোলেমা একদম ভেতরে, তারপরে ছিল মাইলিন শিট, তারপরে আমরা দেখেছি বাইরেরটা নিউরোলেমা। তো তারপরে সোয়ান কোষ দেখেছি, মাঝখানে একটা গোল কোষ থাকে, সেটার নাম ছিল সোয়ান কোষ। র্যানভিয়ারের পর্ব, মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান থাকে মায়োলিন আবরণী বা মেডুলারি আবরণীর মাঝে মাঝে, সেটা ছিল আমাদের র্যানভিয়ারের পর্ব। তারপরে প্রান্তপুরুষ, নিচের দিকে একটা ব্রাশের মতো পার্ট দেখেছি, সেটা ছিল আমাদের প্রান্তপুরুষ। এবার আরেকটা কথা বলি, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যখন স্নায়ু স্পন্দন যাবে, ঠিক আছে, কি পদ্ধতিতে যায়, তো নিত্যজ্ঞ পরিবহন পদ্ধতিতে যায়। ঠিক আছে, নিত্যজ্ঞ পরিবহন পদ্ধতিতে যায়। এই র্যানভিহারের পর্বের মধ্যে দিয়ে, যে ফাঁকা ফাঁকা যে স্থান, এই স্থানের মধ্যে দিয়ে নিত্যজ্ঞ পরিবহন, লাফিয়ে লাফিয়ে, ঠিক আছে, নিত্যজ্ঞ, নিত্যজ্ঞ মানে কি, নৃত্য করতে করতে। কোন পদ্ধতিতে স্নায়ু স্পন্দনটা যায় তোমরা নোট ডাউন করে নাও, নিত্যজ্ঞ পরিবহন পদ্ধতিতে স্নায়ু স্পন্দনটা কিন্তু যাচ্ছে, নাচতে নাচতে, লাফিয়ে লাফিয়ে। যে সেন্সটা, যে এটা আসছে স্পন্দনটা, স্নায়ু স্পন্দনটা একটা র্যানভিয়ার, এই যে এখান থেকে এখানে, হ্যাঁ, এই র্যানভিয়ারের পর্বের মাধ্যমে কিভাবে যাচ্ছে, নিত্যজ্ঞ, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। নিত্যজ্ঞ পরিবহন তাহলে কোথায় দেখা যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে র্যানভিয়ারের পর্বে কিন্তু নিত্যজ্ঞ পরিবহন। তাহলে র্যানভিয়ারের পর্ব কাদের আছে, যাদের এই মাইলিন শীট বা মেডুলারি আবরণ আছে। মেডুলারি আবরণ যাদের নেই তাদের কি নিত্যজ্ঞ পরিবহন হবে, হবে না। যে নিউরনগুলো এরকম ফাঁকা, যে অ্যাকশনগুলো এরকম ফাঁকা, ওর গায়ে এরকম মেডুলারি আবরণ বা মাইলিন আবরণ নেই, ওদের ক্ষেত্রে নিশ্চয়ই নিত্যজ্ঞ পরিবহন দেখবো না, নেচে নেচে যাওয়া, লাফিয়ে লাফিয়ে যাওয়া। কাদের ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে এরকম মাইলিন আবরণী বা মেডুলারি আবরণী আছে। ঠিক আছে, তারা কি করছে, একটা এ থেকে আর একটা এসে এটা থেকে এটাতে কিভাবে যাচ্ছে, নিত্যজ্ঞ পরিবহন পদ্ধতিতে যাচ্ছে। ঠিক আছে, আর যেটার ক্ষেত্রে মেডুলারি আবরণ, মাইলিন আবরণ নেই, একদম এরকম ফাঁকা আছে, সেটার ক্ষেত্রে কিন্তু নিত্যজ্ঞ পরিবহন দেখা যায় না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিত্যজ্ঞ পরিবহন কার ক্ষেত্রে দেখা যায়, মেডুলারি আবরণযুক্ত বা মেডুলেটেড নিউরনে না নন মেডুলেটেড নিউরনে। তো আমরা দেখলাম নিত্যজ্ঞ পরিবহন কিন্তু এরকম মেডুলারি আবরণ যাতে আছে, মেডুলেটেড নিউরনে কিন্তু এই ইয়েটা দেখা যায়। ঠিক আছে, নিত্যজ্ঞ পরিবহন, যেটা এই মেডুলারি আবরণ বা মেডুলেটেড বলা হয়। মেডুলারি আবরণ থাকলে তাকে কি কি নিউরন বলা হয়, মেডুলেটেড নিউরন বলা হয়। ঠিক আছে, মেডুলেটেড নিউরন, মেডুলেটেড নিউরন বলা হয়। ঠিক আছে, যাদের মেডুলারি আবরণ আছে, মানে এরকম মাইলিন আবরণী আছে। তাহলে নিত্যজ্ঞ পরিবহন কার ক্ষেত্রে দেখা যায়, মেডুলেটেড নিউরনে না নন মেডুলেটেড, নন মেডুলেটেড মানে এরকম ফাঁকা, ওর ক্ষেত্রে কিন্তু নিত্যজ্ঞ পরিবহন বা স্নায়ু স্পন্দনটা, আমাদের যে সেন্সটা, যে পিঁপড়ে কামড়ালো সেন্সটা পা থেকে মাথায় যে আসছে, সেটা নিচে নিচে আসবে যদি মেডুলেটেড নিউরনের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, কিন্তু এরকম যাদের ক্ষেত্রে মেডুলারি আবরণ নেই, এরকম ফাঁকা,
তাদের ক্ষেত্রে কিন্তু নিচে নিচে যাবে না, লাফি কিন্তু যাবে না। তাহলে ল্যামিহারের পর্ব দেখলাম আমরা, প্রান্তপুরুষ দেখলাম, এবং ডেনড্রন দেখলাম। ডেনড্রনের যে শাখা পোশাকা, ঠিক আছে, ডেনড্রনের যে শাখা পোশাকা তাকে আমরা বলছিলাম, ডেনড্রনের শাখা পোশাকা বলছিলাম ডেনড্রাইট, তাই না? ডেনড্রনের শাখা পোশাকে কিন্তু বলা হচ্ছে ডেনড্রাইট। ওকে, তো আর স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কেন? বিভাজিত হতে পারে না কারণ স্নায়ুকোষের সেন্ট্রোজোম খুব অনুন্নত হওয়ার জন্য এবং নিষ্ক্রিয়, শুধু অনুন্নতও নাই, নিষ্ক্রিয়, তার জন্য কিন্তু স্নায়ুকোষ বিভাজনে কিন্তু অক্ষম। ওকে, কে কি বলেছো দেখি, ক্লিয়ার কিনা? ওকে, বৃষ্টি মাহান্ত, খুব কিউট। ওকে, থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট অ্যান্ড কমেন্ট। তো তোমরা বুঝতে পারছো কিনা সেটার দিকে নজর দাও, এটা ক্লিয়ার কিনা সেটা দেখো। ওকে, পাইল রায় ক্লিয়ার। ওকে, সুপর্ণানন্দী সুপার ক্লিয়ার। সুপার ক্লিয়ার আবার কি? ক্লিয়ার তো ক্লিয়ার, সুপার ক্লিয়ার, বাহ খুব সুন্দর, সুপার ক্লিয়ার। ওকে, ঈশানী গোস্বামী ক্লিয়ার। ওকে, ওকে, কারো কোথায় অসুবিধা থাকলে সাথে সাথে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এ অবধি আমাদের হলো, তারপরে দেখি, হ্যাঁ এখনই কিন্তু শেষ না, এরপরেও আরো টপিক আছে। চলো, এইবার আমরা কিন্তু দেখব এই নিউরন স্নায়ুকোষ অনেকক্ষণ ধরে পড়ছি, তো এই নিউরনকে কয় ভাগে ভাগ করা যায়? নিউরনকে দেখো 3 ভাগে ভাগ করা যায়, একটা সংজ্ঞাবহ, একটা আজ্ঞাবহ, আর একটা হচ্ছে সহযোগী। কাজ অনুসারে, দেখো ব্র্যাকেটে লেখা আছে কাজ অনুসারে, এই নিউরনকে কিন্তু কাজ অনুসারে 3 ভাগে কিন্তু ভাগ করতে পারছি। ওকে, একটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, আরেকটা হচ্ছে আজ্ঞাবহ বা মোটর নিউরন, আর একটা সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। সংজ্ঞাবহ বা সেন্সরি, সংজ্ঞাটাকে বহন করছে। পায়ে পিঁপড়ে কামড়েছিল, তুমি দেখতেও পাওনি, তোমার চোখ তো তোমার মাথায়, তোমার কপালে তোমার চোখ, পায়ে তো চোখ নেই, পায়ে কি চোখ আছে যে দেখতে পাবে? নিশ্চয় দেখতে পাইনি, পায়ে চোখ নেই। কার কার পায়ে চোখ আছে একটু কমেন্ট করে বলো তো, কার কার পায়ে চোখ আছে? কার আছে পায়ে চোখ? পায়ে যে পিঁপড়ে কামড়েছে দেখতে পাচ্ছ? কার পায়ে চোখ আছে? পায়ে চোখ কার আছে বলো? কার কার আছে? আছে নাকি কারোর পায়ে চোখ? ওকে, তো কি পড়ছি, নিউরনের প্রকারভেদ। তাহলে সেখানে প্রথমে আমরা কি দেখছি, সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। তাহলে পায়ে তো চোখ নেই, চোখ তো আমাদের কপালেই আছে, তাই না? তাহলে সেই চোখ তো দেখতে পাচ্ছে না, পায়ের তলায় তোমার পিঁপড়ে কামড়াচ্ছে না, মশা কামড়াচ্ছে না, সাপ কামড়াচ্ছে না, ব্যাঙ কামড়াচ্ছে, দেখতে পাচ্ছে না নিশ্চয়, তাই না? তাহলে সেই কি করে আমরা বুঝতে পারছি? সেখান থেকে তো পায়ের ত্বকটা গ্রহণ করলো গ্রাহক, তারপরে কেউ তো মাথায় নিয়ে আসলো, কিছু নিউরন মাথায় নিয়ে আসে আমরা। হ্যাঁ, কিছু নিউরন মাথা নিচু করে দেখে নেবে। আচ্ছা, মাথা নিচু করে পায়ে বসলে দেখে নেবে, পিঠে বসেছে কি ঘাড় ঘুরিয়ে দেখে নেবে নাকি? এই ঘাড়টাকে পুরো একদম গলাটাকে এরকম ঘুরিয়ে দেবে। তুতুল, তুতুল, তুতুল বলছে যে ও মাথা নিচু করে পায়ে বসেছে দেখে নেবে, পিঠে বসলে কি করবে? তোমার পিঠে একটা মশা বসেছে, কিন্তু তখন তো দেখতে পাবে না নাকি, তোমার ঘাড়টা ঘুরে যাবে বলো? ঘাড়টা কি ঘুরবে তুতুলের? তুতুলের কি ঘাড় ঘোরে? তো যাই হোক, তাহলে আমাদের পায়ের ত্বক বা পিঠের ত্বক, হ্যাঁ পায়ের ত্বক বা পিঠের ত্বক বা যেখানে বসে, যেখানে তোমরা চোখে দেখতে পাচ্ছি না, তো সেখান থেকে কিন্তু একটা সেন্স বা স্নায়ু স্পন্দনকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন এটাকে নিয়ে যাবে। আচ্ছা, একটা মশা দেখার জন্য মিরর, মিররে দেখবে, আচ্ছা দেখে নিও ঈশানী, দেখে নিও, হ্যাঁ আয়না, কণিকা, এদের আয়না আছে, দেখে নেবে আয়নায়, ঠিক আছে? তো এরপর থেকে যেন মনে থাকে, পিঠে বা কোথাও মশা বসলে আগে দেখবে আয়না দিয়ে পিঠে বসেছে। আচ্ছা, তো যাই হোক, সেই পা থেকে সেটা তো যে নিউরনগুলো মাথায় নিয়ে যাবে, সংজ্ঞা নিয়ে যাবে, যে নিউরনগুলো মাথায় নিয়ে যাবে, ঠিক আছে, ওই সেন্সটাকে, তাকে বলা হচ্ছে সংজ্ঞাবহ, বাংলায় সংজ্ঞাবহ।
ইংলিশে সেন্সরি নিউরন। দেখো নিচে কি লেখা আছে, স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে, মানে যে পায়ের তলা থেকে বা ত্বক থেকে কোথায় নিয়ে গেল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে একদম মাথায়, ব্রেন এবং সুষুম্নাকাণ্ড, সেটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। তাহলে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন কি করছে, আমাদের যে কোনো গ্রাহক থেকে যে নিউরনগুলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে আমাদের স্নায়ু স্পন্দনটাকে বা আমাদের সেন্সটাকে, তাকেই কিন্তু বলা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। ওকে, তো তারপর আসছে আজ্ঞাবহ বা মোটর নিউরন। আজ্ঞাবহ বা মোটরটা কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা তোমার মাথা কি করলো, তারপরে হাতকে নির্দেশ দিল যে পিঠে বা পায়ে ওখানে পিঁপড়ে আছে তুমি মারো, হাতকে বা কারককে নির্দেশ দিল। তাহলে সেই মাথা থেকে হাতেও তো সেই সেন্সটা আসলো, কে নিয়ে আসলো, সেটা আসলো আজ্ঞাবহ, আজ্ঞাকে বহন করে নিয়ে আসলো, আজ্ঞাবহ বা মোটর নিউরন। সংজ্ঞাবহ বা সেন্সরি দুটোই স দিয়ে, ঠিক আছে, সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। আর তারপরে আজ্ঞাবহ বা মোটর কোনটা, তাহলে সংজ্ঞাবহ কোনটা হলো, যেটা পা থেকে মাথায় আনলো সেন্সটা, সেটা হলো সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। আর মাথা থেকে হাতকে নির্দেশ দেবে, তাহলে মাথা থেকে হাতে যে স্পন্দনটা যাবে যে নিউরনের মাধ্যমে, সেই নিউরনটা কি বলা হচ্ছে আজ্ঞাবহ। আজ্ঞাকে মাথা আজ্ঞা দিল, সেই আজ্ঞাটা পালন করবে হাত, তাহলে সেই আজ্ঞাবহ বা মোটর নিউরনের সাহায্যে যাচ্ছে। দেখো স্নায়ুস্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর বা কারকে নিয়ে যাচ্ছে। ইফেক্টর মানে কি পড়েছি আমরা একটু আগে, কারক, তাই না, তো সেই কারকে নিয়ে যাচ্ছে মানে হাতের কাছে নিয়ে যাচ্ছে। আর এই যে সংজ্ঞাবহ নিয়ে গেল, আজ্ঞাবহ আবার হাতকে দিল, তার মাঝে কেউ তো কানেকশন করলো, তার নাম হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার, এই দুটোকে কানেক্ট করলো। বুঝতে পেরেছো, সংজ্ঞাবহ মাথায় নিয়ে গেল আর মাথা থেকে আবার হাতের কাছে যে সেন্সটা আসলো, ঠিক আছে, তো এই দুজনের মধ্যে তো একটা কানেকশন দরকার না, তো সেই কানেকশনটা কিন্তু করলো সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। ওকে, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে বলো তো। আমাদের নিউরনের প্রকারভেদ তিনটে পড়ছি, সংজ্ঞাবহ বা সেন্সরি, সেকেন্ড পড়ছি আজ্ঞাবহ বা মোটর, থার্ড পড়ছি সহযোগী বা অ্যাডজাস্টার, অ্যাডজাস্ট করলো। ক্লিয়ার কিনা প্রত্যেকে যারা লাইভে আছো একটু কমেন্ট করে বলো এই অবধি ক্লিয়ার কিনা তোমাদের। তাহলে কি করছে, সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে মাথায় নিয়ে আসলো, মাথা থেকে আবার হাতে নিয়ে আসলো কে, আজ্ঞাবহ বা মোটর, কিন্তু তাদের দুজনের মধ্যে আবার কানেকশন কে করালো, সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো প্রত্যেকে। কমেন্ট করো, সবার ক্লিয়ার কিনা, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই আমি, যারা যারা লাইভে আছো সবার কমেন্ট দেখতে চাই ক্লিয়ার কিনা। তো এখানে কি কি প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে যে স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় আজ্ঞাবহ বা মোটর, না সেন্সরি, না অ্যাডজাস্টার, এরকম অপশন থাকলো। প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা এই অবধি, নিউরনের প্রকারভেদগুলো ক্লিয়ার হচ্ছে কিনা কাজ অনুসারে। ওকে, তাহলে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন আমরা বুঝলাম। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং গ্রাহক থেকে আমাদের মাথায় যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেইখানে নিয়ে যাচ্ছে কে, সেইখানে নিয়ে যাচ্ছে কিন্তু কোন নিউরন, অপশন এ থাকলো আজ্ঞাবহ বা মোটর, অপশন বি অ্যাডজাস্টার, অপশন সি সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন। ওকে, সেন্সরি নিউরন। তো আরেকটা কোশ্চেন আসতে পারে, স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে, মানে মাথা থেকে ইফেক্টরে নিয়ে যাচ্ছে, মানে কারকের কাছে নিয়ে যাচ্ছে কে, আজ্ঞাবহ বা মোটর নিউরন। তাহলে এইভাবে কিন্তু অপশন থাকবে, তোমাদের কিন্তু সঠিকটা বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, তো তারপরে দেখো আর কি আছে। ওকে, ঈশানী গোস্বামী, হাউ বিউটিফুল ইউর ডটার, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারলে খুব ভালো। তো তারপরে তাহলে এদের ছবিগুলো চলো আমরা একটু দেখিনি কেমন আছে। তাহলে এই যে সেন্সরি নিউরন দেখতে পাচ্ছ, সেন্সরি নিউরন প্রথমটা, এ কি করছে, একদম গ্রাহক থেকে নিয়ে আসছে। তারপরে লাস্টেরটা মোটর নিউরন আজ্ঞাবহ, হ্যাঁ, এই মাথা থেকে এই যে পেশিতে, দেখতো পেশির ছবি দেওয়া আছে, পেশিতে বা কারকে কিন্তু নিয়ে আসছে। আর মাঝখানেরটা হলো সহযোগী বা ইন্টার নিউরন, দুটোর মধ্যে কানেক্ট করছে, ঠিক আছে, সেটা হচ্ছে সহযোগী বা ইন্টার নিউরন, ঠিক আছে, বা অ্যাডজাস্টার নিউরন। কমেন্ট কিন্তু আমি পাইনি সবার, যারা যারা আছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করেনি,
সেই কি সবাই কি ভয় পাচ্ছ কমেন্ট করলে কি হবে? আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা, এর বেশি তো কিছু হবে না, না? কিন্তু অনেকে হয়তো ভয় পেয়ে কমেন্ট করছো না, বেছে বেছে 5-7 জন হয়তো কমেন্ট করছে। সবাই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছি আমরা নিউরন, 3 ধরনের নিউরন। প্রথমটা সেন্সরি নিউরন, এই কি করলো, গ্রাহক থেকে নিয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। আর লাস্টেরটা মোটর, এই কি করলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হাতের পেশি, দেখো পেশির কাছে ছবি দেওয়া আছে, একটা লম্বা আকারে একটা পেশি দেওয়া আছে, তাহলে সেই মোটর নিউরন। আর মাঝখানে এদের দুজনের মধ্যে কিন্তু কানেকশন তৈরি করলো কে, ইন্টার নিউরন বা অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী, সহযোগ করলো, সহযোগিতা করলো, তাই একে কি বলা হচ্ছে, সহযোগী নিউরন। ওকে, সবাই কিন্তু কমেন্ট করো, আমি সবার কমেন্ট চাইছি। আমি বেছে বেছে কয়জনের কমেন্ট হয়েছে, বেশি কেউ কিন্তু কমেন্ট করেনি। যারা লাইভ আছে প্রত্যেকে কমেন্টটা করো, যে ক্লিয়ার কিনা তোমাদের। তো এইবার নিউরনের গঠন তো আমরা কাজ অনুসারে দেখলাম। ধরো বলা হচ্ছে তুমি আর তোমার বান্ধবী বা বন্ধু, তোমার পার্থক্য তোমার দেহের গঠন অনুসারে যদি করা হয়, দেহের গঠন অনুসারে করলে কি, কেউ লম্বা কেউ বেটে, কেউ ফর্সা কেউ কালো, তাই না? তারপরে কেউ, কারো চুল কোঁকড়ানো কারো চুল স্ট্রেট, এইভাবে পার্থক্য করতে পারি দেহের গঠন অনুসারে। কিন্তু যদি তার মেন্টাল বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী করা হয়, কেউ তখন কি হবে, এ শান্ত এ বেশি রাগী, তাই না? তাহলে এইভাবে কিন্তু মানে পার্থক্য হবে। তাহলে সেই রকম নিউরনের প্রকারভেদ আমরা এটা যেটা দেখলাম সেটা কাজ অনুসারে দেখলাম। এছাড়াও নিউরনের প্রকারভেদ কিন্তু গঠন অনুসারে দেখা যায়, গঠন অনুসারে। প্রথমটা দেখো, অ্যাপোলার বা মেরুবিহীন। মেরুবিহীন মানে শুধু এরকম গোল, এর কোনো মেরু নেই। কোষ দেহে যখন কোনো প্রবর্ধক থাকে না, এটা শুধু কোষ দেহটা আছে, এখান দিয়ে কোনো প্রবর্ধক নেই, এটা হচ্ছে অ্যাপোলার বা মেরুবিহীন। অ্যাপোলার, অ্যা মানে কি, নেই, বুঝতে পারলে? অ্যা মানে মনে রাখবে নেই, অ্যাপোলার মানে মেরুবিহীন। তাহলে এরকম কোষ দেহ, তার কিন্তু কোনো পোল বা এরকম কোনো প্রবর্ধক কিন্তু নেই, ঠিক আছে? তারপর ইউনিপোলার বা এক মেরুযুক্ত। ইউনিপোলার, ধরো এটা, এরই এখান থেকে ডেনড্রন তৈরি হয়েছে, এখান থেকে অ্যাক্সন তৈরি হয়েছে, এক মেরু, একটা জায়গা থেকে ডেনড্রন আর সেখান থেকে আবার অ্যাক্সন তৈরি হয়েছে, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ইউনিপোলার বা এক মেরুযুক্ত। আর আরেকটা যেটা বাইপোলার বা দ্বিমেরুযুক্ত, মানে উপরের দিকে হয়তো ডেনড্রন বেরিয়েছে, নিচের দিকে অ্যাক্সন বেরিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত। আর মেনলি আমরা যে নিউরনটা দেখি, যে নিউরনটার গঠন আমরা দেখি, হ্যাঁ, যে এইরকম এইরকম এরকম যেটা ছবি আমরা দেখলাম, সেটা মাল্টিপোলার। যেটা ছবি নিয়ে এতক্ষণ পড়া হলো সেটা মাল্টিপোলার, অনেকগুলো, সেটা কিন্তু মাল্টিপোলার, ঠিক আছে? ওর অনেকগুলো, অনেক ডেনড্রন, নিচে একটা অ্যাক্সন, মাল্টিপোলার ওটা। তাহলে মেনলি নিউরনের প্রকার এবার গঠন অনুসারে দেখলাম আমরা, মোটামুটি 4 ভাগে ভাবতে পারো, 3 ভাগে এখানে দেওয়া আছে। অ্যাপোলার মানে মেরুবিহীন, মানে কি, এইরকম শুধু কোষ দেহ আছে, এর কোনো মেরু নেই। তারপর ইউনিপোলার মানে এক মেরু, একটাই মেরু যেখান থেকে অ্যাক্সনও বেরিয়েছে ডেনড্রন, এই যে এরকম অ্যাক্সনও বেরিয়েছে ডেনড্রনও বেরিয়েছে, সেটা হলো ইউনিপোলার বা এক মেরুযুক্ত। আর বাইপোলার বা দ্বিমেরু মানে এর একদিক থেকে ডেনড্রন বেরিয়েছে একদিক থেকে অ্যাক্সন, এটা বাইপোলার বা দ্বিমেরু। আর বাকি যেটা আমরা ছবি দেখলাম, যেটা এতক্ষণ নিউরনের গঠনে যে ছবিটা দেখলাম, কোষ দেহ, তার নিচে একটা অ্যাক্সন পাশ দিয়ে ডেনড্রন, সেটা কিন্তু মাল্টিপোলার, ওটা অনেকগুলো, অনেক দিক দিয়ে ডেনড্রন বেরিয়েছে, একটা অ্যাকশন বেরিয়েছে, ওটা মাল্টিপোলার। তো অ্যাপোলারের উদাহরণ কি, রেটিনার অ্যামাক্রিন কোষ। রেটিনার অ্যামাক্রিন কোষে কিন্তু অ্যাপোলার বা মেরুবিহীন দেখা যায়। আর ইউনিপোলারটা কখন দেখা যায়, ভ্রূণ অবস্থায় দেখা যায়। আর বাইপোলারটা রেটিনার বাইপোলার কোষে। নোট ডাউন করে নাও, অ্যাপোলার বা মেরুবিহীন কোথায় দেখা যায়, রেটিনার অ্যামাক্রিন কোষে কিন্তু অ্যাপোলার বা মেরুবিহীনটা দেখা যায়। এমসিকিউ কোশ্চেন আসতে পারে, রেটিনার অ্যামাক্রিন কোষে কি ধরনের নিউরন দেখা যায়, ইউনিপোলার, বাইপোলার না অ্যাপোলার? তো আমরা দেখলাম রেটিনার অ্যামাক্রিন কোষে কিন্তু অ্যাপোলার বা মেরুবিহীন নিউরন কিন্তু দেখা যায়, তাই তো? মেরুবিহীন নিউরন কিন্তু দেখা যাচ্ছে, ওকে। আর তারপরে যদি ভ্রূণ অবস্থায় কোন নিউরন দেখা যায়, অ্যাপোলার না ইউনিপোলার? ইউনি মানে একটা, যেখান থেকে অ্যাকশন এবং ডেনড্রন দুটোই বেরিয়েছে, ঠিক আছে? তো বলো, ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন কোথায় দেখা যায়, ভ্রূণ অবস্থায়। আর বাইপোলার, রেটিনার বাইপোলার কোষে কিন্তু বাইপোলার বা দ্বিমেরু, বাই মানে দুটো, ওকে, বাই মানে কিন্তু দুটো,
তাহলে বাইপোলার মানে বুঝলাম, আর মাল্টিপোলার তো বহুমেরু। সেটা আমরা যেটা এমনি দেখতে পেলাম এর আগে যে নিউরনের গঠনটা বললাম ওটা মাল্টিপোলার বা বহুমেরু। তাহলে একটা মেরুবিহীন, একটা এক মেরু, একটা দ্বিমেরু, আর একটা হচ্ছে বহুমেরু, বহুমেরু যুক্ত। ওকে, তাহলে নিউরনের প্রকারভেদ আগেরটা পেলাম কাজ অনুসারে, আর এটা গঠন অনুসারে। গঠন অনুসারে কয় ভাগে ভাগ পেলাম? 4 ভাগে। একটা অ্যাপোলার মানে কোনো মেরু নেই, শুধু কোষ দেহ। কে উদাহরণ? কে? রেটিনার অ্যামাক্রিন কোষ। তারপর ইউনিপোলার, ইউনিপোলার মানে একটা মেরু। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে ইউনিপোলার বা এক মেরু। তারপরে বাইপোলার, দুটো মেরু, মানে উপর দিক থেকে হয়তো ডেন্ডন বেরিয়েছে, নিচে অ্যাক্সন। আর মাল্টিপোলার বিভিন্ন, মানে উপর দিকে অনেক জায়গা থেকে ডেন্ডন বেরিয়েছে, নিচে অ্যাক্সন বেরিয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু এই মাল্টিপোলার বা বহুমেরু যুক্ত। প্রত্যেকটার উদাহরণ দেখো দেওয়া আছে, উদাহরণগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও যাতে কারোর কোনো প্রবলেম না হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন যদি আসে যে ভ্রূণ অবস্থায় কোন নিউরন দেখা যায়, অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, তোমরা দেখলাম ভ্রূণ অবস্থায় ইউনিপোলার দেখা যায়। ভ্রূণ অবস্থায় মানে কি? আমরা যখন মাতৃগর্ভে থাকি তো সেই সময় কোনিয়ে দেখা যায়। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করো। কারোর যদি এর উপরে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমরা কিন্তু নিউরনের প্রকারভেদে দেখেছি কাজ অনুসারে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী। তিনটে কোনটা কি? একটা মাথা থেকে, এই পা থেকে মাথায় গেল, বা পা বা দেহের অন্য অঙ্গ থেকে, আর একটা মাথা থেকে কারকে আসলো, আর একটা দুজনের মধ্যে কানেকশন করলো। এটা ছিল আমাদের গঠন এই কাজ অনুসারে, ছবিগুলো দেখে নিয়েছি। আর তারপরে নিউরনের প্রকারভেদ আমরা গঠন অনুসারে দেখলাম, অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার, এভাবে আমরা মাল্টিপোলার এরকমগুলো দেখে নিলাম। তো এই অবধি আমাদের ইয়ে। তো এর ওপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। বাইপোলার এক্সাম্পলটা হলো রেটিনার যে বাইপোলার কোষে, ঠিক আছে? রেটিনার বাইপোলার কোষ লিখে নাও। বাইপোলার হচ্ছে রেটিনার বাইপোলার কোষ, রেটিনার বাইপোলার কোষে। ওকে, ওটা তোমরা পিডিএফটা যখন পেয়ে যাবে, তোমরা পেড ব্যাচে যুক্ত আছো? বৃষ্টি, মাহান্ত, প্রিয়া দে, ওই ব্যাচে কিন্তু ওই গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে এই পিডিএফটা। পুরো যে পিডিএফটা পড়ালাম আজকে এতক্ষণ ধরে প্রথম থেকে, পুরো পিডিএফটা সেখানে দিয়ে দেওয়া হবে। ওকে, তোমরা সবাই পিডিএফটা পেয়ে যাবে যারা যারা ব্যাচে যুক্ত আছো। তো ওটা লিখে নাও, রেটিনার বাইপোলার কোষে। ওকে, রেটিনার বাইপোলার কোষে লিখে নাও, রেটিনার বাইপোলার কোষে। রেটিনাতে মানে চোখের ভেতরে যে রেটিনা থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু সেই রেটিনার যে বাইপোলার কোষ দেখা যায় সেইখানে কিন্তু দেখা যায়। ওকে, পিডিএফটা তো পেয়ে যাবে, সেখান থেকেও লিখে নিতে পারবে। এখন হয়তো আমার পেছনে চলে গেছে স্ক্রিনে, ওই জন্য দেখতে পাচ্ছ না। তো লিখে নাও, আমাদের চোখের যে রেটিনা আছে তার যে বাইপোলার কোষ সেখানে কিন্তু দেখা যায় এই বাইপোলার এটা। ওকে, কারো কোনো প্রশ্ন আর আছে নাকি বলো? কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে তো পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারবে। যতটা নোট ডাউন হলো তোমাদের, করতে পেরেছো ক্লাসের মাঝে তো খুব ভালো। আর যেগুলো নোট ডাউন করতে পারোনি, পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা করে নেবে। প্রিয়া দে, তুমি ইয়ে নেই, তাহলে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি কল করে পেড ব্যাচে যুক্ত হয়ে যাও। আচ্ছা, কণিকা খাতুন, ক্লিয়ার না ম্যাম? ক্লিয়ার কি? ক্লিয়ার সব? পুরো নিউরন একটা ক্লাস হলো, এর উপরে আরো দুটো ক্লাস আসবে, তারপরে নিউরন কমপ্লিট হবে পুরো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র এত বড় একটা চ্যাপ্টার, 3 দিন লেগে যাবে। আজকে একদিন হলো, আরো হয়তো 2 থেকে 3 দিন লাগবে স্নায়ুতন্ত্রে। তো আর কারো কোনো কমেন্ট থাকলে, এই অবধি বুঝতে পেরেছো কিনা, কোনো কমেন্ট থাকলে তাড়াতাড়ি তোমরা জানাও। ওকে, এখনো 2-3টে ক্লাস লাগবে স্নায়ুতন্ত্রের উপরে। দুটো না হলেও তিনটে, মানে তিনটে না হলেও দুটো ক্লাস তো অবশ্যই লাগবে এখনো। আজকে তো একটা হলো। হ্যাঁ, পুরো খুব সুন্দর ডিটেলস আমাদের পড়তে হবে, যাতে কোথাও কোনো কোশ্চেন ফাঁকা থেকে না যায়, বাদ থেকে না যায়। হ্যাঁ,
কোথাও কোনো প্রশ্ন যেন আমাদের বাদ থেকে না যায়, যাতে সব প্রশ্নের অ্যান্সার যাতে আমরা করতে পারি। এমসিকিউ, কোনো এমসিকিউ দেখে যেন মনে না হয় যে এমসিকিউটা কোথা থেকে আসলো আবার। হ্যাঁ, এটা যেন আমাদের মনে না হয়, কারণ আমাদের বুঝতে হবে যে আমরা যাতে ইয়ে হয়। কবে হবে? নেক্সট ক্লাসেই হবে, নেক্সট হবে, 1-2 দিনের মধ্যেই হবে। বৃষ্টি, তুমি আশা করি হয়তো যুক্ত আছো আমাদের পেড ব্যাচে, তোমাদের পেড ব্যাচে ক্লাসগুলো তো হচ্ছে। তো এটা স্নায়ুতন্ত্রের উপরে ফার্স্ট ক্লাস, হরমোন তো হয়ে গেছে, আশা করি তোমরা সবাই হরমোনের ক্লাসগুলো করেছো। নেক্সট এরপরে কিন্তু স্নায়ুতন্ত্র স্টার্ট করেছি, স্নায়ুতন্ত্র আজকে ফার্স্ট ক্লাস হলো, এরপরে 2 বা 3টে ক্লাস হবে। তাহলে দেখবে কি হবে, পুরো এমসিকিউ তোমাদের একদম, এটা আজকে ডেলিকা পড়া, যদি ডেলি করো, আজকে পিডিএফটা পেয়ে পুরো পড়াটা যদি রেডি করে পড়ো, রেডি করে ফেলো যতটা পড়ালাম, তাহলে কি হবে, এর উপরে আর কোনো এমসিকিউ তোমাদের আলাদা করে পড়া লাগবে না। এর থেকে যত এমসিকিউ আসবে তোমরা কিন্তু পারবে। এবং এমসিকিউ সলভ তো হবেই, আমাদের থিওরি শেষ হয়ে আমাদের এমসিকিউ সলভ হবে, এবং তখন দেখবে সব এমসিকিউ তোমরা পাচ্ছ। স্নায়ুতন্ত্রের উপর আরও 2টো ক্লাস, তার মানে বুঝতে পারছো সেখানে আরও কত সুন্দর করে ভালো করে পড়ানো হবে। পুরো স্নায়ুতন্ত্র তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। স্নায়ুতন্ত্র থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা পারবে, আশা করি। ওকে, থ্যাংক ইউ তোমাকেও, থ্যাংক ইউ তোমাদেরও, যে এতক্ষণ ধরে তোমরা ক্লাসটা করেছো, মন দিয়ে এতক্ষণ ধরে বুঝেছো, এতক্ষণ সাথে থেকেছো, এটাই তো তোমাদেরও থ্যাংক ইউ অনেক, এবং ওয়েলকাম সবাইকে। কারো কোথায় কোনো অসুবিধা আছে নাকি বলো, কারোর কোথাও অসুবিধা আছে নাকি, তোমরা কমেন্ট করতে পারো। সবার ক্লিয়ার? প্রত্যেকে যারা যারা আছো সবাই একটু কমেন্ট করে বলো কারোর কোথাও সমস্যা আছে নাকি, সবার ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, ওয়েলকাম সবাইকে। কারোর কোথাও কোনো প্রবলেম আছে নাকি জানাতে পারো তোমরা। কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে একটু তাড়াতাড়ি জানাও। সব ক্লিয়ার? ওকে, সবার কি সব ক্লিয়ার? সবার কি সব ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, আজকে ক্লিয়ার, অন্যদিন ক্লিয়ার হয় না নাকি সোহেলা নাসরিন? অন্যদিন ক্লিয়ার হয় না, আজকে ক্লিয়ার হয়েছে? ওকে, হয়তো আর কারো কোনো প্রশ্ন নেই, সবাই সব বুঝে গেছে। তাহলে নেক্সট ক্লাসে পড়া ধরবো, কে কেমন বুঝেছো দেখবো। সবাই যখন সব পড়া ধরবো, তাহলে সবাই যখন সব বুঝে গেছো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে লিভ নিচ্ছি। তো সবাইকে থ্যাংক ইউ এবং ওয়েলকাম। তো অনেক রাত হয়ে গেছে, টাটা, বাই বাই আজকের মতো। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।